আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট থেকে কি কি পড়তে হবে সেটাকে নিয়ে একটু আলোচনা করব। তো আমরা জানি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা কার মধ্যে পাওয়া যায়? মাইক্রোসফট অফিস 2007 এর মধ্যে রয়েছে। মানে ধরে নেওয়া যাক তুমি অফিস 2007টাকে ইনস্টল করলে, তো তার মধ্যে পাওয়ার পয়েন্টটাও থাকবে। তো তোমাদের বইতে রয়েছে 2007 সম্পর্কে, কিন্তু আমি বলবো 2016 সম্পর্কে, অনেকটা একই রকম হবে। পাওয়ার পয়েন্টের সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি এই জায়গাটাকে ভালো করে পড়তে হবে। কি করা যেতে পারে? কোনো একটা প্রেজেন্টেশনকে কম্পিউটার স্ক্রিনে বা এলসিডি প্রজেক্টরের মাধ্যমে ডিসপ্লে করা যেতে পারে। এটা হচ্ছে একটা অন্যতম কাজ। কোনো একটা কোম্পানির ডিটেলসটাকে আমি শো করব, সেক্ষেত্রে আমি পাওয়ার পয়েন্ট ইউজ করব। বা পাওয়ার পয়েন্টে কোনো একটা স্লাইডকে ডিজাইন করে সেটাকে প্রিন্ট করা যেতে পারে। যে কোনো সময়ে প্রেজেন্টেশনে থাকা ডেটাগুলোকে আপডেট করা সম্ভব। ধরে নেওয়া যাক 10 দিন আগে কোনো একটা ডেটাকে এন্ট্রি করা হচ্ছিল, 10 দিন পরে সেটাকে আমরা আপডেট করতে পারবো। বিজনেস প্ল্যান, প্রজেক্ট স্ট্যাটাস, রিপোর্ট এগুলো তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় অ্যানিমেশন এফেক্ট দেওয়া হয়ে থাকে, বা অডিও ভিডিওগুলোকে একটা স্লাইডের মাধ্যমে নিয়ে ডিসপ্লে করা হয়ে থাকে। এই পয়েন্টগুলো তোমরা পড়বে যে পাওয়ার পয়েন্টের কাজ কি, এবং নিজের ভাষায় লিখবে। কি কি সুবিধা রয়েছে, সুবিধাটা তোমাদের পড়তে হবে এবং নিজের ভাষায় লিখবে সুবিধাটা। তো নেক্সট দেখে নেওয়া যাক পাওয়ার পয়েন্ট কি করে স্টার্ট করতে হয়। স্টেপগুলো লিখতে দেবে। এটা বিভিন্ন রকম কম্পিউটারে বিভিন্ন রকম ভাবে স্টার্ট করা যায়। মানে ধরে নেওয়া যাক উইন্ডোজ 7 রয়েছে, সেক্ষেত্রে একরকম ভাবে স্টার্ট করতে হবে। উইন্ডোজ 10 রয়েছে, সেক্ষেত্রে অন্যরকম ভাবে স্টার্ট করতে হবে। এটা কিরকম ভাবে স্টার্ট করবে দেওয়া রয়েছে। স্টার্ট বাটনে যাবে, তারপর সেখান থেকে যেতে হবে প্রোগ্রামস বা অল প্রোগ্রামস, সেখান থেকে মাইক্রোসফট অফিস, সেখানে গিয়ে আমরা পাবো পাওয়ার পয়েন্ট 2007। ঠিক আছে, তো এই কম্পিউটারে, আমি যে কম্পিউটারে কাজ করছি সেখানে একটু অন্যরকম ভাবে স্টার্ট করতে হয়। আমরা যাব প্রথমে স্টার্ট বাটনে। তো সেই স্টার্ট বাটন থেকে আমরা এটাকে স্ক্রল করলেই, মাউসটাকে স্ক্রল করলেই আমরা পেয়ে যাবো পাওয়ার পয়েন্ট। এই যে পাওয়ার পয়েন্ট 2016 রয়েছে। অথবা আমরা এখানটায় যদি টাইপ করি, তাতেও আমরা পাওয়ার পয়েন্ট পেয়ে যাব। এখানে পাওয়ার পয়েন্টে বিভিন্ন উইন্ডোগুলোর সম্পর্কে পরিচয় দিয়েছে। কি বলছে দেখো, এটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আমি একটা পাওয়ার পয়েন্ট স্টার্ট করছি। এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই জায়গাটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে এলাম, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। টাইটেল বার বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে? টাইটেল বারটা হচ্ছে এই জায়গাটা। এই যে এই প্রেজেন্টেশন 1 পাওয়ার পয়েন্ট, এই যে কথাটা লেখা রয়েছে, এটাকে বলা হচ্ছে টাইটেল বার। কন্ট্রোল বাটনস কোনগুলোকে বলা হচ্ছে? রিবন কোনটাকে বলা হচ্ছে? এই যে এটা হচ্ছে হোম রিবন, তারপর এটা হচ্ছে ইনসার্ট রিবন। আউটলাইন বা স্লাইড ট্যাব কোনটাকে বলা হচ্ছে? এই জায়গাটাকে বলা হবে আউটলাইন বা স্লাইড ট্যাব। আমরা যতগুলো স্লাইড নিয়ে কাজ করব সেই স্লাইডগুলো এখানে শো করবে। কোন অংশটাকে কি বলা হচ্ছে সেই জায়গাগুলো একটু ভালো করে পড়বে। নেক্সট দেখে নেওয়া যাক টাইটেল বার। টাইটেল বারটা কি? আমরা পাওয়ার পয়েন্টটাকে যে নাম দিয়ে সেভ করছি সেটা শো করবে টাইটেল বারে। ধরে নেওয়া যাক আমরা এটাকে সেভ করছি ডেস্কটপের উপরে সেভ করছি। কি নাম দিয়ে সেভ করছি? XYZ। একটা নাম দিলাম XYZ। তাহলে দেখো এই যে এখানে নামটা দেখাচ্ছে XYZ পাওয়ার পয়েন্ট।
টাইটেল বারেতে কি নামে সেভ করা হচ্ছে সেটা শো করবে। তো কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমরা কি করতে পারি, সেভ করতে পারি, নিউ একটা প্রেজেন্টেশন ফাইল খুলতে পারি, ওপেন করতে পারি, আনডু করতে পারি, রিডু করতে পারি। পাওয়ার পয়েন্ট 2007-এ একটা অফিস বাটন থাকে, এরকম একটা বাটন থাকে, কিন্তু এটা হচ্ছে অফিস 2016 মানে পাওয়ার পয়েন্ট 2016। তো এখানে কিন্তু কোনো রকম অফিস বাটন নেই। যদি এটা 2007 হতো তাহলে এই কর্নারটায় আমরা একটা অফিস বাটন পেতাম। বাটনটা কিরকম দেখতে হয়ে থাকে, দেখতে হয়ে থাকে কিছুটা এরকম। তো এই অফিস বাটনটা দিয়ে কি করা যায় না, এটা দিয়ে ডকুমেন্টকে সেভ করা যায়, ক্লোজ করা যায়, প্রিন্ট করা যায়, এইগুলো করা যেতে পারে। তো বর্তমানে এটা করা যেতে পারে ফাইল থেকে। আমরা ফাইলে গিয়ে এই যে সেভ, প্রিন্ট, এইগুলো করতে পারি। কথাটা বুঝতে পারলে? অফিস 2007-এ এই জায়গাটা একটা অফিস বাটন থাকে, সেখান থেকে গিয়ে আমরা সেভ করতে পারি, ক্লোজ করতে পারি, প্রিন্ট করতে পারি। কিন্তু এখানে অফিস বাটনটা নেই, 2016-এ অফিস বাটনটা নেই। এখানে ফাইলে গিয়ে আমরা সেভ করতে পারবো। নেক্সট হচ্ছে রিবন। কি কি রিবন থাকে এখানে? হোম রিবন রয়েছে, ইনসার্ট রয়েছে, ডিজাইন রয়েছে, অ্যানিমেশন, স্লাইড শো, প্রিভিউ, ভিউ, একটা হচ্ছে ফরম্যাট। এই রিবনগুলো থাকে। তো হোম রিবনের মধ্যে কি কি গ্রুপ রয়েছে, এই যে দেখো, হোম রিবনের মধ্যে রয়েছে ক্লিপবোর্ড, স্লাইড বলে গ্রুপ রয়েছে, ফ্রন্ট বলে গ্রুপ রয়েছে, প্যারাগ্রাফ গ্রুপ রয়েছে, ড্রয়িং গ্রুপ রয়েছে। ঠিক একই রকম ভাবে ইনসার্ট রিবনের মধ্যেও কি কি গ্রুপ রয়েছে, ইমেজ গ্রুপ রয়েছে, ইলাস্ট্রেশন বলে রয়েছে, অ্যাড ইন রয়েছে, লিঙ্ক, কমেন্ট। ডিজাইনের মধ্যে কি কি গ্রুপ রয়েছে, ট্রানজিশনের মধ্যে কি কি গ্রুপ রয়েছে। এই গ্রুপগুলো তোমাদের বইতে ছবি দেওয়া রয়েছে, এইগুলো পড়তে হবে যে কোন রিবনের মধ্যে কি কি গ্রুপ রয়েছে। এই যে এটা লেখা রয়েছে, হোম রিবনের মধ্যে কি কি থাকে, ইনসার্ট রিবনের মধ্যে কি কি থাকে। এখান থেকে শর্ট কোশ্চেন দিতে পারে। কিরকম ভাবে দিতে পারে, যে পেজ সেটআপ এই গ্রুপটা কোন রিবনের মধ্যে থাকে, তখন হবে ডিজাইন, ডিজাইন রিবনের মধ্যে রয়েছে। এখান থেকে শর্ট কোশ্চেন প্রচুর আসতে পারে। তো কোন রিবনের মধ্যে কি কি গ্রুপ রয়েছে সেগুলো একটু পড়তে হবে। আচ্ছা, আউটলাইন অ্যান্ড স্লাইড ট্যাবটা কি কাজে লাগে, মানে এই ট্যাবটা কি কাজে লাগে? এখান দিয়ে আমরা দেখতে পাবো যে কতগুলো স্লাইড রয়েছে। যেমন ধরো আমি একটা স্লাইড নিলাম, এই যে এখানে শো করছে দুখানা স্লাইড রয়েছে বলে। আরো একটা স্লাইড নিলাম, এখানে শো করছে। যতগুলো স্লাইড নেব সবকটা এখানে শো করবে। ধরে নেওয়া যাক আমি একটা স্লাইডকে ডিলিট করবো, তো আমি এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি আমরা ডিলিট অপশনটাকে প্রেস করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। নেক্সট হচ্ছে স্লাইড পেন। স্লাইড পেন বলতে কোন জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে স্লাইড পেন। তো এই জায়গাটার মধ্যে আমরা কি করতে পারি, আমরা যা কিছু লিখবো বা যা কিছু ডিজাইন করবো সেটা হবে এই জায়গাটার মধ্যেই, এই পুরো এই পেজটার মধ্যেই। এটাকে বলা হচ্ছে স্লাইড পেন। নেক্সট এই স্ট্যাটাস বারটা খুব ভালো করে পড়বে। স্ট্যাটাস বারে কি কি থাকে, আমরা কত নম্বর স্লাইডে রয়েছি সেটা শো করছে। যেমন ধরো এই যে এখানটা শো করছে স্লাইড 1 of 6, কত নম্বর স্লাইডে রয়েছি সেটা এখানে শো করছে। অথবা যখন আমরা কোনো কিছু লিখব তখন এরকম একটা সিম্বল আসবে, মানে এটা হচ্ছে স্পেলিং চেকের সিম্বল। তো এখানে ভিউ করার জন্য কতগুলো শর্টকাট রয়েছে, দেখো এই যে এখানে 3টে শর্টকাট রয়েছে, 4টে শর্টকাট রয়েছে, যার সাহায্যে আমরা এটাকে স্লাইড শো করতে পারি। এই যে এটা চলে এলো স্লাইড শো ফরম্যাটে। আবার এখান থেকে আমরা যদি এসকেপটাকে চাপি তাহলে এটা বেরিয়ে আসবে। মানে কিবোর্ড থেকে যদি আমরা ইএসসি লেখা সুইচটাকে চাপি, এসকেপটাকে চাপি, তাহলে এটা বেরিয়ে আসবে। মানে এটা হচ্ছে স্লাইড শো এর জন্য বিভিন্ন শর্টকাট। এই যেখানে দেওয়া হচ্ছে ভিউ শর্টকাট। এই জায়গাটাকে বলা হচ্ছে জুম স্লাইডার, মানে এর সাহায্যে আমরা পেজটাকে বড় করে দেখতে পারি। যেমন ধরো
বর্তমানে পেজটা রয়েছে 50% সাইজে। তো আমরা যদি এই প্লাস সাইনটা ক্লিক করি, তাতে দেখো পেজটা কিছুটা বড় হচ্ছে। এই কর্নারে দেখো সাইজটা দেখাচ্ছে 160%, 170, 230%। আবার মাইনাসটাকে প্রেস করলে তাহলে এটা আবার ছোট হয়ে যাচ্ছে। অথবা ডাইরেক্ট যদি এই যে 60% লেখাটার উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে এরকম অপশন চলে আসবে। আমরা এখান থেকে যে কোনো একটা সাইজকে সিলেক্ট করে ওকে চাপতে পারি, তাতে বড় হয়ে যাবে। মানে আমরা এই প্লাস বা মাইনাস সাইনটাকে দিয়ে বাড়াতে বা কমাতে পারি, অথবা আমরা যদি লেখাটার উপরে ক্লিক করি, সেখান থেকেও আমরা সাইজটাকে সিলেক্ট করে দিতে পারবো। কথাটা বুঝতে পারলে? নেক্সট দেখে নেওয়া যাক আমরা রিবনটাকে কিবোর্ডের সাহায্যে কিরকম ভাবে অ্যাক্সেস করব। দেখো কথাটা বলি, আমরা তো মাউস দিয়ে তো আমরা ইনসার্ট রিবনে যেতে পারি, ডিজাইন রিবনে যেতে পারি, বা ট্রানজিশনে যেতে পারি, অ্যানিমেশনে যেতে পারি, স্লাইড শোতে যেতে পারি। আমরা মাউস দিয়ে যেটা ক্লিক করবো সেটাতেই চলে যাবে। অথবা আমরা এরকম করতে পারি, কিবোর্ড থেকে অল্টার মানে ALT লেখা সুইচটাকে যদি প্রেস করি, এখানে কিছু লেখা চলে আসছে। আমরা যখন কিবোর্ড থেকে ALT লেখা সুইচটাকে প্রেস করলাম, অল্টার লেখা সুইচটাকে প্রেস করছি, তখন এখানে কিছু লেখা চলে আসছে। তো আমরা যদি এখানে Fটা চাপি, তাহলে দেখো ফাইল রিবনে চলে এলো। কথাটা বুঝতে পারলে? আমরা কিবোর্ড থেকে অল্টার সুইচটাকে প্রেস করলেই রিবনগুলোর ওপরে বিভিন্ন লেখা চলে আসছে। আমরা যদি এনটা প্রেস করি এবার কিবোর্ড থেকে, তাহলে ইনসার্ট রিবনে চলে যাচ্ছে। অথবা আমরা আবার অল্টার চাপলাম, নিয়ে জিটা প্রেস করলাম, তাহলে দেখো ডিজাইনে চলে আসবে। আমরা অল্টারটাকে প্রেস করলে এই রিবনগুলোর ওপরে কিছু লেখা আসছে। এই যে ফাইলে যাওয়ার জন্য F, হোমে যাওয়ার জন্য H, ইনসার্টে যাওয়ার জন্য N, ডিজাইনে যাওয়ার জন্য G, ট্রানজিশনে K, অ্যানিমেশনে A, স্লাইডে হচ্ছে S, রিভিউতে হচ্ছে R, ভিউতে হচ্ছে W, হেল্পে হচ্ছে Y। মানে এরকম ভাবে এগুলোকে প্রেস করে আমরা মাউস ছাড়াও একটা রিবন থেকে অন্য রিবনে যেতে পারি। কিরকম ভাবে যেতে হবে? আমাদের কিবোর্ড থেকে অল্টারটাকে প্রেস করতে হবে, তারপরে এই যে লেখাগুলো দেখাচ্ছে আমরা যে রিবনে যাব, তো সেই অক্ষরটাকে প্রেস করব। স্লাইড শোতে যাব তো S প্রেস করব, রিভিউতে যাব তো R প্রেস করব, তাতে আমরা সেই রিবনটায় চলে যাব। তো এটা হচ্ছে আমরা কিরকম ভাবে মাউস ছাড়া রিবনটাকে চেঞ্জ করব। এই যে প্রথমে আমাদের অল্টারটাকে প্রেস করতে হবে, তাহলে এখানে এই বিভিন্ন অপশনগুলো আসবে। এই স্লাইড শোতে যাব তো S প্রেস করব, রিভিউতে যাব তো R প্রেস করব। এটা হচ্ছে শর্টকাট, মানে রিবনটাকে চেঞ্জ করার শর্টকাট। প্রেজেন্টেশন তৈরি করার পদ্ধতি, প্রথমে আমাদের কি করতে হবে? অফিস বাটনে যেতে হবে, নিয়ে নিউ অপশনে ক্লিক করতে হবে, নিয়ে নিউ প্রেজেন্টেশন সিলেক্ট করতে হবে। সেখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটাকে সিলেক্ট করতে হবে। আমি জায়গাটাকে দেখিয়ে দিচ্ছি। এখানে তো অফিস বাটন নেই, এখানে হচ্ছে ফাইলে যাব, নিউতে সিলেক্ট করব। সেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটাকে সিলেক্ট করব, নিয়ে সেখান থেকে আমরা নতুন একটা প্রেজেন্টেশন স্টার্ট করতে পারি। অথবা আমরা ফাইলেতে গিয়ে, বা এটা যেহেতু 2016, তো এখানে ফাইল রয়েছে, 2007 হলে এখানে অফিস বাটন থাকতো, তো সেখানে আমরা ফাইলেতে গিয়ে নিউতে যাব, গিয়ে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া রয়েছে, তো আমরা যে কোনো একটা ডিজাইনকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা ক্রিয়েট করতে পারি। কথাটা বুঝতে পারলে? এই যে এই ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা তার মধ্যে আমাদের প্রেজেন্টেশনটা শো করতে পারি। মানে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনও নিতে পারি, অথবা আমরা যে কোনো একটা ডিজাইনকে সিলেক্ট করে সেখানেও আমরা ডিজাইনটা করতে পারি। নতুন প্রেজেন্টেশন কিরকম ভাবে তৈরি করব তার স্টেপগুলো এখানে লেখা রয়েছে। স্টেপগুলো পড়তে হবে, স্টেপগুলো কিন্তু থিওরিতে দিয়ে থাকে। প্রেজেন্টেশন কি করে সেভ করব? আমাদের কোথায় যেতে হবে? কিছুক্ষণ আগে বলেছি, প্রথমে যাব আমরা ফাইল থেকে সেভ বা সেভ অ্যাসে, সেখান থেকে গিয়ে আমাদের যেতে হবে ব্রাউজে, কোন জায়গাটায় সেভ করব সেই জায়গাটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা ডেস্কটপের উপরে সেভ করছি, তো এখানটায় আমরা নাম দেব,
প্রথমে আমরা ডেস্কটপটাকে সিলেক্ট করলাম, তারপরে নামটা দিলাম, তারপরে এখান থেকে আমরা সেভ করে দেবো। কথাটা বুঝতে পারলে? আমরা গেলাম এই যে ফাইল থেকে সেভ বা সেভ অ্যাজ, ফাইল থেকে আমরা গেলাম সেভ বা সেভ অ্যাজ। তো সেখান থেকে আমরা যাব ব্রাউজ অপশনে, কোন জায়গায় সেভ করব সেই জায়গাটাকে সিলেক্ট করব, নিয়ে নাম দেব, সেভ করে দেব। প্রথমবার আমাদের সেভ করার জন্য সেভ বা সেভ অ্যাসে যেতে হবে। কিন্তু ধরে নেওয়া যাক কোনো একটা সেভ করা ডকুমেন্ট রয়েছে, তো তুমি সেটাকে এডিট করছো, এডিট করার পরে সেভ করবে, তখন কিন্তু আর আমাদের বারে বারে কোন জায়গায় সেভ করব সেটা দেখাতে হবে না। তখন শুধুমাত্র ফাইল থেকে সেভ করে দিলেই সেভ হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? এই যে আমি একবার ডেস্কটপের ওপরে XYZ এই নামে সেভ করেছিলাম, তো তারপরে ধরে নেওয়া যাক আমি কিছু টাইপ করেছি, তারপরে সেটাকে আবার সেভ করব, সেক্ষেত্রে আমাকে গিয়ে আবার ওই ডেস্কটপ থেকে আলাদা করে নাম দিয়ে সেভ করতে হবে না। তো আমরা তখন শুধুমাত্র ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ করে দেবো। তাতে এই ডেস্কটপের ওপরে প্রথম যে ফাইলটা ছিল সেখানে ডেটাটা আপডেট হয়ে যাবে। অথবা আমরা এখান থেকেও সেভ করতে পারি। এই যে দেখো, এটা সেভ করার শর্টকাট দেওয়া রয়েছে, এখান থেকেও আমরা সেভ করতে পারি। কোনো একটা সেভ করা ফাইলকে আমরা ওপেন করব কিরকম ভাবে? আমরা যাব ফাইলেতে, ফাইলেতে গিয়ে যাব ওপেনে, তো সেখান থেকে আমরা ব্রাউজে যাব। তো আমরা কোথায় রয়েছে ফাইলটা সেই জায়গাটাকে সিলেক্ট করব। ধরে নেওয়া যাক ডেস্কটপের উপরে রয়েছে, তো আমরা ডেস্কটপের উপরে সিলেক্ট করলাম, সেখান থেকে আমরা ফাইলের যে নামটা রয়েছে মানে XYZ, তো সেটাকে সিলেক্ট করব, নিয়ে ওপেন করে দেবো। কথাটা বুঝতে পারলে কিরকম ভাবে ওপেন করব? যাব ফাইলে, ফাইল থেকে গিয়ে যাব ওপেনে, তারপরে যাব ব্রাউজে, ব্রাউজে গিয়ে ডেস্কটপে যাব, নিয়ে কোন ফাইলটাকে ওপেন করব সেটাকে সিলেক্ট করব, নিয়ে ওপেন করে দেবো। বন্ধ করব কিরকম ভাবে? খুব ইজি, এই যেখানে ক্লোজ করার অপশন রয়েছে, অথবা শর্টকাটও রয়েছে এখানে কিছু, কন্ট্রোল F4 চেপে বন্ধ করা যেতে পারে। শর্টকাটগুলো খুব ভালো করে পড়তে হবে। ধরে নেওয়া যাক আমরা কপি পেস্ট করব কিরকম ভাবে? ধরে নেওয়া যাক এখানে একটা লেখা রয়েছে, লেখাটা রয়েছে এরকম, দিস ইজ পাওয়ার পয়েন্ট বলে লেখা রয়েছে। ওই লেখাটার সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি, লেখাটাকে সিলেক্ট করে আমি সাইজটা বাড়ালাম। ধরে নেওয়া যাক আমি এই লেখাটাকে শুধুমাত্র কাট করে পেস্ট করব। কি করব? মাউস দিয়ে লেখাটাকে সিলেক্ট করব, মাউস দিয়ে রাইট ক্লিক করব, কাট, যেখানে পেস্ট করতে হবে সেখানে রাইট ক্লিক করে পেস্ট। কিরকম ভাবে করলাম আমি আরেকবার দেখাচ্ছি। প্রথমে লেখাটাকে সিলেক্ট করলাম, লেখাটার উপর রাইট ক্লিক করলাম, করে কাট, যেখানে গিয়ে পেস্ট করতে হবে সেখানে রাইট ক্লিক করে পেস্ট। তো এখানে দেখো একটা জিনিস, এই প্রথমে যে লেখাটা ছিল সেই লেখাটার সাইজটা অনেকটা বড় ছিল, কিন্তু এখানে এসছে ছোট করে। তো কি করব? এই যেখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এই অ্যারো সাইনটায় ক্লিক করব, ক্লিক করে প্রথম অপশনটা রয়েছে ইউজ ডেস্টিনেশন থিম, তারপরটা রয়েছে কিপ সোর্স ফরম্যাটিং। আমরা কিপ সোর্স ফরম্যাটিংটা ক্লিক করব, তাহলে কাট করার আগে যেরকম ডিজাইনে ছিল ঠিক সেরকম ডিজাইনে আমরা লেখাটা পেয়ে যাব। কথাটা বুঝতে পারলেন? লেখাটা এখানে এসেছিল আলাদা রকম ডিজাইনে, মানে ছোট করে লেখাটা এসেছিল। যখন আমরা এটাকে কাট করে পেস্ট করছি, তখন লেখাটা দেখো ছোট করে পেস্ট হয়েছে। আমরা কি করলাম? এই যে পাশে বক্সটা দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করলাম, এই 2 নম্বর অপশনটা কিপ সোর্স ফরম্যাটিং করলাম, তাতে লেখাটা আগে যেরকম স্টাইল ছিল সেরকম স্টাইলেই আসছে। অথবা আমরা রাইট ক্লিক করে কাট না করে সিলেক্ট করে লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল X
এটা যদি প্রেস করা যায় তাতেও কাট হবে। CTRL প্লাস এক্স, তাতেও লেখাটা কাট করা যাবে। আর পেস্ট করবার জন্য CTRL প্লাস ভি, মানে কন্ট্রোল প্লাস ভি, এটা দিয়ে আমরা লেখাটাকে পেস্ট করতে পারি। এই যে কপি পেস্ট করার জন্য অপশনগুলো এখানে লেখা রয়েছে, কিরকম ভাবে কপি পেস্ট করা হবে সেটা এখানে লেখা রয়েছে। আমরা কন্ট্রোল সি চেপেও কপি করতে পারি, যেটা বলছিলাম, আর কন্ট্রোল ভি চেপে পেস্ট করা যেতে পারে। আবার কাট পেস্ট করার জন্য এখানে অপশনটা রয়েছে, দেখো, কন্ট্রোল এক্স চেপে কাট করা যেতে পারে, কন্ট্রোল ভি চেপে পেস্ট করা যেতে পারে। নেক্সট এখান থেকে দেখবো আমরা টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিং এর মধ্যে কি কি পড়ছে? ফন্ট সাইজ আমরা কোত্থেকে বাড়াবো? কোনো একটা লেখাকে সিলেক্ট করে আমরা এখান থেকে সাইজটাকে বাড়াতে পারি, অথবা এই অপশনটা দিয়ে বাড়াতে পারি। দেখো, ইনক্রিজ ফন্ট সাইজ বলে অপশনটা আসছে, আর এটা দিয়ে আমরা কমাতে পারি। বোল্ড করবো কোত্থেকে? বোল্ড করবার জন্য অপশন হচ্ছে এটা। ইটালিক করার অপশন হচ্ছে এটা, লেখাটা কিছুটা দেখো বেঁকিয়ে আসছে। আন্ডারলাইন করার অপশনটা আসছে, এর পাশেই রয়েছে আন্ডারলাইন করার অপশন। আর কি কি রয়েছে? শ্যাডো রয়েছে, স্ট্রাইক থ্রো রয়েছে। এটা কি দেখো, এই যে আমরা লেখাটাকে সিলেক্ট করলাম, এই অপশনটা হচ্ছে স্ট্রাইক থ্রু। তাতে দেখো এই যে লেখাটা কাটা হয়ে যাচ্ছে, এটা কাটা দাগ দিয়ে চলে আসছে। ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিং বলতে কি অপশন রয়েছে দেখো, লেখাটাকে সিলেক্ট করলাম আমরা, এই যে এই অপশনটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। এটাকে যদি আমরা ভেরি লুজ করে দিই, তাতে দেখো ক্যারেক্টারগুলো মাঝখানে স্পেসটা বেড়ে যাচ্ছে। আবার যদি এটাকে আমরা ভেরি টাইট করে দিই, তাহলে দেখো স্পেসটা কমে যাচ্ছে। চেঞ্জ কেস সিলেক্ট করবো, লেখাটাকে সিলেক্ট করে আমরা এই অপশনটা হচ্ছে চেঞ্জ কেস, এখান থেকে সবকটাকে আপার কেস করে দিতে পারি, তাহলে সবকটাই বড় হাতের হয়ে যাচ্ছে। আবার সবকটাকে আমরা সিলেক্ট করে লোয়ার কেসে করতে পারি। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেক কটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা তোমার ক্যাপিটাল হয়ে যাচ্ছে। টগল কেস করে দিতে পারি, মানে প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, বাকিগুলো বড় হাতের হবে। এরকম ভাবে আমরা কেসটাকে চেঞ্জ করতে পারি। ফন্ট কালার কিরকম ভাবে চেঞ্জ করবো? লেখাটাকে সিলেক্ট করব, এই যে এই অপশনটা হচ্ছে কালার, হোম রিবনের মধ্যেই রয়েছে সবকটা। ইনক্রিজ ফন্ট, ডিক্রিজ ফন্ট, এটা তো বললাম। ইনক্রিজ ফন্টটা দিয়ে আমরা সাইজ বাড়াতে পারছি, এই যে ইনক্রিজ ফন্ট হচ্ছে এটা, ডিক্রিজ ফন্ট হচ্ছে এটা। নেক্সট হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং বলতে যা যা আমরা ডিজাইন করেছিলাম সব মুছে যাবে, আগের অবস্থায় ফিরে আসবে। দেখো এই যে ক্লিয়ার ফরম্যাটিংটাকে সিলেক্ট করলাম, তাহলে যা যা ডিজাইন করেছিল সব মুছে গেছে, আগের অবস্থায় চলে আসছে। তো আমাদের এখান থেকে ফরম্যাটিং টেক্সট বা টেক্সট ফরম্যাটিং এটা লিখতে দিতে পারে। তাহলে আমাদের এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে এত অবধি সব কটা অপশন সম্পর্কে লিখতে হবে। নেক্সট হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাটিং। বুলেট সাইন আমরা কিরকম ভাবে দেব? এই যে ধরো লেখাটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে অপশন রয়েছে বুলেট দেওয়ার। বিভিন্ন ধরনের বুলেট দেওয়া যেতে পারে, নাম্বারিং করা যেতে পারে, এরপরে আমরা যত এন্টার দিয়ে লিখবো প্রত্যেক কটা একটা করে নাম্বার বসবে। এটা হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাটিং, বা লেখাটাকে আমরা
অ্যালাইনমেন্ট করতে পারি। অ্যালাইনমেন্ট করা অপশন হচ্ছে এই যে, এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, জাস্টিফাই। 4 রকমের অ্যালাইনমেন্ট করতে পারি আমরা। এই যে বুলেট রয়েছে, নাম্বারিং রয়েছে। নেক্সট রয়েছে ইনক্রিজ ইনডেন্ট। কি কাজে লাগে দেখো, এই যে এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, প্যারাগ্রাফটার মধ্যে স্পেস বাড়াতে। দেখো প্রথমে প্যারাগ্রাফটা স্টার্ট হচ্ছিল এই জায়গা থেকে, ইনক্রিজ ইনডেন্ট দেওয়াতে প্যারাগ্রাফটা কিছুটা জায়গা ছেড়ে স্টার্ট হচ্ছে। কথাটা বুঝতে পারলে? প্যারাগ্রাফটাকে সিলেক্ট করবো, তারপরে এই অপশনটাকে সিলেক্ট করবো, তাতে ইনডেন্ট সাইজটা বাড়বে। আর কমানোর জন্য হচ্ছে তার পাশেরটা। এই যে এখানে রয়েছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট লেফট রয়েছে, সেন্টার রয়েছে, রাইট রয়েছে, জাস্টিফাই রয়েছে। তো প্যারাগ্রাফ ফরম্যাটিং থেকে তোমাদের এইগুলো পড়তে হবে। বুলেট পড়বে, নাম্বারিং পড়বে, ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট পড়বে, লাইন স্পেসিং পড়বে, অ্যালাইনমেন্ট পড়বে 4 রকমের, মানে লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। তোমাদের যদি প্যারাগ্রাফ ফরম্যাটিং সম্পর্কে লিখতে দেয় তাহলে এই কটা পয়েন্ট লিখলেই হবে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকিটাকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।